back again with another video. তো এই ভিডিওতে হচ্ছে কিভাবে একটা কন্ট্রাক্ট লোয়ের প্রবলেম ইন এসে কোয়েশ্চেনের স্ট্রাকচারটা ঠিক রাখা যায় সেটা নিয়ে আমি ডিসকাস করব। সো প্রথমত এখানে প্রবলেম ইন এসে কোয়েশ্চেন্স ইচ হ্যাভ এ ভেরি স্পেসিফিক স্ট্রাকচার দ্যাট ইউ নিড টু ফলো। প্রত্যেকটা প্রবলেম ইন এসে বেসড কোয়েশ্চেনেরই একটা নির্ধারিত স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা ফলো করেই কোয়েশ্চেনটা লিখতে হবে। তো কেউ যদি স্ট্রাকচারের বাইরে যে কোয়েশ্চেন লেখে তাহলে তার অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। Discuss the relevant law and make an argument. Make strong arguments based on relevant law and always relevant within the scope of the question. Avoid being descriptive. Show good research. সো যে প্রবলেমটা আছে কোয়েশ্চেনে দেওয়া সেটা নিয়ে একটা রেলেভেন্ট ল ডিসকাস করতে হবে, যেটা কোনো একটা অ্যাক্টে মেনশন আছে। একটা ভ্যালিড আর্গুমেন্ট ক্রিয়েট করতে হবে, আর আর্গুমেন্টগুলো অবশ্যই স্ট্রং থাকবে। বেশি ডিসক্রিপটিভ হওয়া যাবে না, কারণ এটা কোনো ওয়ার্ড কাউন্টেরই না। তো এখানে একটা এক্সাম্পল আছে একটা প্রবলেম কোয়েশ্চেনের, সেটা হচ্ছে কোম্পানি 1 সেলস ট্রাকস, কোম্পানি 2 নিডস এ ট্রাক ফর দেয়ার কনস্ট্রাকশন বিজনেস। During the conversation between Company 1 sales representative with the Company 2 manager about buying a truck, Company 2 was told the following. So Company 1 Company 2কে যেগুলো বলছে তা হচ্ছে, truck they had on sale for them only had 10,000 miles covered. However, the mileage was not mentioned in the sales contract. Truck was left hand drive because it was manufactured in Europe, but the sales representative of the Company 1 assured in Company 2 manager that it was legal to drive this truck in the UK. Company 2 brought the truck. Later it turned out that it was illegal to drive left-hand drive trucks in the UK. Also, Company 1 found out that the truck had in fact covered 20,000 miles and it had the mileage reset before the purchase. Now you have to advise Company 2 about their contractual rights and remedies. So Company 1 এখানে কিছু জিনিস হাইড করছে, সেটা হচ্ছে এই ট্রাকটার মাইলেজ বেশি ছিল, তারপর এই ট্রাকটা অ্যালাউড ছিল না ইউকেতে ড্রাইভের জন্য, এটা ইলিগাল ছিল। তো এখানে লিগাল ইস্যুগুলো কী কী পোটেনশিয়াল মিসরিপ্রেজেন্টেশনের। ডিউরিং দ্য সেলস কল কোম্পানি 2 ম্যানেজার ওয়াজ টোল্ড দ্যাট দ্য ট্রাক হ্যাড অনলি 10K miles covered, which was not true. The relevant law should be misrepresentation, not breach of contract, because the mileage was not mentioned in the sales contract. Now, what is the rule of this? Most likely fraudulent misrepresentation or negligent representation. তো এখানে যে সেলস কলটা হয়েছিল, এখানে কোম্পানি টু ম্যানেজার তাকে বলা হয়েছিল যে এটা অনেক 10K miles ছিল গাড়িটার, বাট ইট ওয়াজ নট ট্রু। সো যেহেতু ট্রু ছিল না, এটাকে মিসরিপ্রেজেন্টেশন হিসেবে ধরা যায়। আর ব্রিচ অফ কন্ট্রাক্ট আর মিসরিপ্রেজেন্টেশনের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে যদি সেলস কন্ট্রাক্টে উল্লেখ থাকতো মাইলেজের কথা, তাহলে এটা ব্রিচ অফ কন্ট্রাক্ট হয়ে যেত। যেহেতু এটা একটা মিস ইনফরমেশন ওর আনট্রু স্টেটমেন্ট, সেটার জন্য এটা হয়ে গেছে একটা মিসরিপ্রেজেন্টেশন। আর এই মিসরিপ্রেজেন্টেশনটার যেগুলো টাইপস আছে তার মধ্যে এটা হচ্ছে ফ্রডলেন্ট মিসরিপ্রেজেন্টেশন অথবা নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন, যে কোনো একটা হইতে পারে এটার মধ্যে। তো সেটা হচ্ছে কথা। এখন আসলে মিসরিপ্রেজেন্টেশনটা কী আমরা তো ডিফাইন করেছিলাম আমাদের আগের একটা ভিডিওতে। মিসরিপ্রেজেন্টেশন may be defined as an ambiguous false statement of fact or law which is addressed to the party misled, which is material and which induces the contract. সো মিসরিপ্রেজেন্টেশন একটা মিথ্যা স্টেটমেন্ট হবে, যে কোনো একটা ফ্যাক্ট অথবা লয়ের, যেটা আরেকটা পার্টিকে অ্যাড্রেস করা হয়েছে, সেটা তাদেরকে মানে ভুল তথ্য দিয়ে মিসলিড করা হয়েছে। তার অবশ্যই এই তথ্যটা তাদেরকে ম্যাটেরিয়াল কোনো একটা ড্যামেজে বা ক্ষতির পক্ষে ফেলবে, অ্যান্ড কন্ট্রাক্টটাকে এটা অবশ্যই ইনডিউস করে ফেলবে, কন্ট্রাক্টটাকে আর ভ্যালিড রাখবে না যদি কেউ এখানে একটা মিসরিপ্রেজেন্টেশন করে কারো একটা কন্ট্রাক্টে। সো এটা হচ্ছে প্রথম কথা। তো আমরা আমাদের আগের কিছু ভিডিওতে মিসরিপ্রেজেন্টেশন নিয়ে অনেক বড় একটা ভিডিও কভার করেছিলাম। সো আগের ভিডিওগুলো তোমাকে অবশ্যই রিভাইজ দিতে হবে এক্সামের জন্য। এটা তুমি যতদিন আসে এক্সামের যত ঘন্টা তোমার হাতে আছে, ইউ নিড টু রিভাইজ দেম অ্যান্ড হ্যাভ সাম সামারিজ অ্যান্ড নোটস অফ দ্য থিংস। অ্যান্ড যেগুলো কন্ট্রাক্ট অ্যাক্ট আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট অ্যান্ড সিমিলার কেসেস, সেগুলো একটু মনে রাখতে হবে তোমার, বিকজ ইউ নিড টু মেনশন দেম ইন দ্য অ্যান্সার্স। অ্যান্ড নেক্সটে, misrepresentation must be a statement of existing fact or law. So, Brennan versus Bolt Burden, Affirm 2004 EWCA Civil 1017. If someone makes a legal error and it's suitable, they might be allowed to cancel a contract they entered into because of that mistake.
সো যদি কেউ কোনো একটা লিগ্যাল ইরর করে ফেলে কোনো একটা কন্ট্রাক্টে এন্টার করার আগে, তাহলে সেটা এন্টার করার তারা এখন আর বাধ্যবাধকতা না, দে আর নট অব্লিগেটেড টু এন্টার দ্যাট। তো তারা চাইলে সেই কন্ট্রাক্টটাকে তারা ক্যান্সেল করতে পারবে। নিচে আরেকটা কেস, প্যানকানিয়া ভার্সেস লন্ডন বোরো অফ হ্যাকনি 2002। If someone makes a statement about the law and it was reasonable for the other person to believe it, then that statement can be considered misleading. তো যদি কেউ কোনো একটা স্টেটমেন্ট করে একটা কেসে, কোনো একটা কন্ট্রাক্টে, তারপর যদি সেই স্টেটমেন্টটা আনট্রু হয় আর যদি রিজনেবল হয় ওই পার্সনটাকে এটা বিলিভ করার কারণে তার যদি কোনো ড্যামেজ হয়, তাহলে এটা একটা মিসলিডিং কনসিডার করা যাবে। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন। If they made mistake about the law in their statement on left-hand drive trucks being legal in the UK, the contract could be set aside. Was it reasonable for Company 2 to believe Company 1 when they represented the truck to be complying with the UK and road traffic regulations? Probably yes, because Company was an expert in the field. Since they have a special knowledge and skill about trucks, they are expected to take reasonable care and skill when advising the customers about which truck to buy. ESSO Petroleum versus Mardon of 1976 is a similar case and we discussed it earlier in one of our videos. তো এখানে যে মিস্টেকটা হয়েছে এটা অবশ্যই এড়িয়ে যাওয়ার মতো না, আর তাদের একটা রিজনেবল গ্রাউন্ড ছিল যে তারা বিশ্বাস করছে যে ইউকে রোড রেগুলেশন অনুযায়ী ট্রাকটা এখানে ড্রাইভ করা যাবে কি না। তো তাদেরকে এখানে রিজনেবল যে বিলিফ এন্ড গ্রাউন্ডটা ছিল সেটা হচ্ছে যে যারা ট্রাকটা সেল করছে তারা তো অনেক স্কিলড, তারা তো অনেক এক্সপিরিয়েন্সড একটা পার্টি, যারা হচ্ছে বছরের পর বছর মানুষের কাছে ট্রাক সেল করতেছে। সো অন দিস বেসিস দ্য কোম্পানি টু হ্যাড এ রিজনেবল reason to believe Company 1. So since they had special knowledge about trucks and everything else, তাদের ভুল হওয়াটাও কিছুটা abnormal. So probably it was misleading and it was untrue, and that is the reason this case was an induced case. তো এটা হচ্ছে মেইনলি অ্যাপ্লিকেশনের একটা ল। তুমি এখানে যদি অ্যান্সারগুলো করবো যখন অ্যাপ্লিকেশনটা, তোমাকে এখানে উল্লেখ করতে হবে যখন যে কী কারণে এই লটা এরকম, কী কারণে এখানে দুইজনের মধ্যে ওকে আলাদা করা যায় এবং ওকে আলাদা করা যাচ্ছে। লাইক হোয়াট আর দেয়ার ডিস্টিংটিভ নেচার্স, হু ক্যান বি দ্য রং ওয়ান্স অ্যান্ড হু আর দ্য রাইট ওয়ান্স হিয়ার ইন দিস কেস। তো এখানে অ্যাপ্লিকেশন অফ লতে এখানে জিনিসটা বুঝে দেখাই দিতে হবে সম্পূর্ণভাবে আর কি। And in next one, the statement must be of one of existing fact. এই কেসটা নিয়ে আগের ভিডিওতেও একটা পার্ট আছে, কার্লিল ভার্সেস কার্বলিক স্মোক বল 1893। তো এটা মনে রাখার অনেক জরুরি। কন্ট্রাক্ট লর কিছু কেসেস আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো রেলেভেন্ট উইথ মেনি সিমিলার কেসেস। সো এখানে যে স্টেটমেন্টটা ছিল তাদের, যে আমরা একটা অ্যাডভার্টাইজমেন্ট করতেছি, উই আর গোনা গিভ ইউ এ রিওয়ার্ড অফ £1000 ইফ ইউ গেট ইনফ্লুয়েঞ্জা। সো এটা এই যে সম্পূর্ণ স্টেটমেন্টটা ছিল, এটা একটা এক্স্যাক্ট স্টেটমেন্ট, এটা কোনো অ্যাডভার্টাইজিং ছিল না যে তুমি এটা করো, এটা করলে আমরা তোমাকে £1000 দিতে পারি। ইট ওয়াজ নট এ প্রবাবিলিটি, রাদার ইট ওয়াজ a direct decision of the company যে হ্যাঁ এখানে তুমি ডিপোজিট করতেছো, ডিপোজিট করার পর আমাদের প্রোডাক্ট ইউজ করতেছো, অ্যান্ড আফটার দ্যাট ইফ ইউ গেট কন্ট্যাক্ট উইথ ইনফ্লুয়েঞ্জা উই উইল পে ইউ এ কম্পেনসেশন অফ £1000. তো এটাকে জাস্ট মেয়ার পাফ বা অ্যাডভার্টাইজমেন্ট বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই স্টেটমেন্টটা জাস্ট একটা মেয়ার পাফ ছিল না বা এক্সাজারেটেড টক ছিল না। তো এই কারণে হচ্ছে এই কেসটা আমরা সেভাবে দেখছি যে স্মোক বল কোম্পানি আর কার্লিলের মধ্যে কী হয়েছিল। সো আগের যে ভিডিওতে যে কেসেসগুলো আছে ওটাতে অনেকগুলো কেসই এই ভিডিওতে আমরা দেখতেছি। তো ওই ভিডিওগুলো যদি রিভাইজ করে এখানে আসো তাহলে তোমার জন্য অনেক ইজি হবে। আর এই কেসগুলো হচ্ছে নোট করে রাখো, নোট করে নিজের কাছে রাখো যে কী কী কেস আমার ইম্পর্টেন্ট ফর দ্য কোয়েশ্চেন্স। আর এই কোয়েশ্চেনগুলো যখন তুমি অ্যান্সার করবা এই কেসগুলো যদি মেনশন করো তখন এটা অবশ্যই তোমার মার্কস অনেক বেটার করবে। সো রিমেম্বার দ্যাট। অ্যান্ড নেক্সটে here, was it an existing fact or law? The mileage was an existing fact because it was too specific. Carlyle, whether or not the left-hand drive trucks are legal in the UK, that was a statement of law. তো আগের যে কেসটা ছিল সেটা একটা স্পেসিফিক
অবস্থায় সেটা বলা হয়েছে, যে খুবই স্পেসিফিক, আর এটা একটা স্টেটমেন্ট অফ লও ছিল। আর পরবর্তী স্লাইডে, misrepresentation must be addressed to the party misled. When the person who made a false statement tells it directly to the person who got misled, the person who lied might tell someone else about it, hoping that the message will eventually reach the person who got tricked. So, citation for this principle, Commercial Banking Co. of Sydney and R.H. Brown and Co. 1972. সো এই কেসগুলো হচ্ছে আমরা সব আগের ভিডিওগুলোতে আমরা পড়ে আসছি, দেখে আসছি। সো এখানে মেইনলি কথাটা হচ্ছে যে একজন পার্সন যাকে মিসলিডটা করা হয়েছে, যাকে ভুল তথ্যটা দেওয়া হয়েছে, এখন দুইটা পার্টির মধ্যে যে পার্টি ভুল তথ্য দিচ্ছে সে যদি ডিরেক্টলি অপোজিট পার্টিকে না যেয়ে সে যদি অন্য কাউকে যেয়ে বলে কোনো থার্ড পার্টিকে, আর সে যদি আশা করে বা যে এখন এই নিউজটা তাদের কানে কোনো না কোনোভাবে পৌঁছাবে, সো এটা কখনো ভ্যালিড হবে না, এটা মিসকমিউনিকেশন হয়ে যাবে, আর এটাকে একটা ট্রিকারি হিসেবে ধরা হবে কেসের মধ্যে। দ্য পার্সন হু লাইট মাই টেল সামওয়ান এলস অ্যাবাউট ইট, অন্য কাউকে বলে এখানে দায় এড়ানো যাবে না। তারপর, ওয়াজ দ্য মিসরিপ্রেজেন্টেশন অ্যাড্রেস টু দ্য পার্টি মিসলেড? ইয়েস, কোম্পানি ওয়ান হ্যাড এ ডিরেক্ট কনভারসেশন উইথ দ্য কোম্পানি টু ম্যানেজার। সো এখানে কোম্পানি ওয়ানের একটা ডিরেক্ট কনভারসেশন হয়েছিল কোম্পানি টু ম্যানেজারের সাথে, আর মিসরিপ্রেজেন্টেশনটাকে অ্যাড্রেস করা হয়েছিল কিনা পার্টিটাকে সেটাও এখানে ডিসকাস করা যাবে, যে কোম্পানি ওয়ান আর কোম্পানি টু এর মধ্যে যে কনভারসেশন হয়েছে, এখানে যে মিসরিপ্রেজেন্টেশনটা ছিল সেটা কি ডিসকাস হয়েছে তাদের মধ্যে নাকি হয় নাই, আর নাকি তারা কোনো ভুল তথ্য দিয়ে সেই মিসরিপ্রেজেন্টেশনটাকে ঢাকার চেষ্টা করছে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর এরকম কেসের জন্য। আমরা আগের ভিডিওগুলোতে হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন, কনসিডারেশন, প্রমিসরি এস্টেবল, তারপর এক্সামশন ক্লজেস এটসেট্রা আমরা ফলো করে আসছি, সো ওগুলো একটু দেখতে হবে। And inducement, lastly, the statement should encourage agreeing to the contract, and it might also need to be an important lie. Addington versus Fitzmaurice, the misrepresentation need not be the sole inducement, or must it have been decisive. However, if you prove fraud, inducement should be implied. Addington versus Fitzmaurice এর কেসটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখছি মিসরিপ্রেজেন্টেশনের। অ্যান্ড রস রিভার লিমিটেড ভার্সেস ক্যামব্রিজ সিটি ফুটবল ক্লাব, fraud constitutes an exemption. A person who has been fraudulent cannot be heard to argue that representation was immaterial. So, ইন্ডিউসমেন্টের যে বিষয়টা আছে এখানে লাস্টলি যে স্টেটমেন্টটা থাকবে, এখানে কন্ট্রাক্টে অ্যাগ্রি করার মতো একটা স্টেটমেন্ট থাকতে হবে। তারপর ইট মাইট অলসো নিড টু বি অ্যান ইম্পর্টেন্ট লাই, তো সেগুলোই হচ্ছে খেয়াল রাখতে হবে। অ্যান্ড after establishing that there was a misrepresentation, you shall discuss what type of misrepresentation would it be. ধরো তোমার কোয়েশ্চেন একটা মিসরিপ্রেজেন্টেশন নিয়ে একটা কেস তুমি পেলা, প্রবলেম পেলা, তো সেটার মধ্যে তোমাকে আসলে মেনশন করতে হবে যে মিসরিপ্রেজেন্টেশন কোনটা হয়েছে। যেমন উই নো দেয়ার আর টাইপস অফ মিসরিপ্রেজেন্টেশন: ফ্রডলেন্ট মিসরিপ্রেজেন্টেশন, নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন, ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন। তো সেকশন 2 অফ মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট অফ 1962, এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাক্ট। যখনই তুমি মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট নিয়ে কোনো প্রবলেম এসে তুমি অ্যান্সার করবা, এটা মেনশন করতে হবে যে দেয়ার ইজ এ সেকশন 2 অফ মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট অফ 1962 দ্যাট আই এম মেনশনিং উইথ দিস কেস, অ্যান্ড অ্যাকর্ডিং টু উইট দিস হ্যাপেন্ড, দিস ইজ এ মিসরিপ্রেজেন্টেশন। এটা অবশ্যই মেনশন থাকতে হবে কোয়েশ্চেনে। এভাবে যদি তুমি সেকশনগুলোকে মেনশন করো অ্যান্সারের মধ্যে মার্কস অনেক ভালো আসবে। আর সেকশন 2 সেকশন এগুলো যদি তুমি মেনশন না করো কোনো কন্ট্রাক্টের, তাহলে কিন্তু মার্কস অতটা ভালো আসবে না। তাই সেকশনগুলো জানা খুব জরুরি। সেকশনগুলো হচ্ছে আমাদের যে স্লাইডগুলো আছে ভিডিওর, সেখানে সেকশনগুলো দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট স্লাইডস, যেগুলো তোমাকে মনে রাখতে হবে অ্যাটলিস্ট এক্সামের জন্য। সো ভালো মতো ওগুলো দেখতে হবে খুবই। এখানে যে টাইপসের মিসরিপ্রেজেন্টেশন যে টাইপসগুলো আছে, এটার মধ্যে একটা তো ইনোসেন্ট মিসরিপ্রেজেন্টেশন, যেটা সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়। তারপর নেগলিজেন্ট, যেটা হচ্ছে কোনোভাবে ভুল হয়ে যায়। অ্যান্ড ফ্রডলেন্ট হচ্ছে মানে ফ্রড করে বা মিথ্যা কথা বলে যে মিসরিপ্রেজেন্টেশনগুলো হয়। সো এই টাইপস অফ মিসরিপ্রেজেন্টেশনগুলোর সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া থাকতে হবে, আর একটা থেকে আরেকটাকে আলাদা করার মতো নলেজও তোমার থাকতে হবে, যে আই ক্যান ডিস্টিংক্ট ফ্রম ওয়ান টু অ্যানাদার, যে এটা ফ্রডলেন্ট নাকি নেগলিজেন্ট, আমি কেন এটা বলতেছি যে এটা ফ্রডলেন্ট, আর আমার কাছে কেন লাগতেছে এটা নেগলিজেন্ট। ইউ হ্যাভ টু গিভ সাম অপিনিয়ন্স, ইউ হ্যাভ টু প্রুভ, অ্যান্ড ইউ নিড টু স্পেসিফিকলি স্টেট সাম ভ্যালিড আর্গুমেন্টস। সো ওই আর্গুমেন্টগুলি হচ্ছে তোমার কোয়েশ্চেনটাকে অনেকটুকু এগিয়ে নিয়ে যাবে। তুমি যখন মিসরিপ্রেজেন্টেশন অ্যান্সার করবা, অথবা আরও তো অনেক টাইপসের কোয়েশ্চেন আছে, প্রমিসরি এস্টেবলস, এক্সামশন ক্লজেস এটসেট্রা, তো তখন কেয়ারফুলি
নিজের আর্গুমেন্টগুলোকে স্টেট করতে হবে। And what is fraudulent misrepresentation? Derry versus Peake of 1889. Lord Herschel made the three main points that fraudulent misrepresentation actually key. To prove fraud, you need clear evidence of it, nothing less will do. Fraud is proven if it's shown that someone lied on purpose, said something without thinking it was true, or didn't care if it was true or false. Just having an unreasonable belief doesn't automatically mean fraud, it just shows the person might be dishonest. Angus versus Clifford, 1891. If fraud is proved, the motive of the person guilty of it is immaterial. সো যখন তুমি অ্যান্সারগুলো লিখবা এই যেভাবে কেসগুলো মেনশন করে সেখানে কী হয়েছিল এই লাস্টলি সেটা তোমাকে বলতে হবে। তো লর্ড হার্শেল যে থ্রি মেন পয়েন্ট সে এখানে করছিল যে যদি টু প্রুভ ফ্রড ইউ নিড ক্লিয়ার এভিডেন্স থাকতে হবে মাস্ট, অন্য কিছু থাকলে হবে না। আর ফ্রড যদি প্রুভ করা হয় অ্যান্ড ইফ ইট শোন দ্যাট সামওয়ান লাইড অন পারপোজ, সেড সামথিং উইথাউট থিংকিং ইট ওয়াজ ট্রু, তো এগুলো বলে ওই পার্সনটা অবশ্যই এখানে ফ্রডটা করছে। And fraud is proof the person of the motive is the honest or guilty. And then application, could you establish fraud if the misrepresentation by company 1 was made on purpose without believing it was true or carelessly as to whether it was true? That could enough to prove fraud. For resetting the mileage, it would be easier to prove fraud. For lying about the legalities, it may not be fraud if they believe that left-hand drive trucks were legal in the UK. তো যদি তাদের এটা বিশ্বাস থাকে যে লেফট হ্যান্ড ড্রাইভেন যে ট্রাকগুলো আছে সেটা ইউকেতে লিগাল, তাদের হয়তো বা কোনো একটা ইনফরমেশনে মিস্টেক ছিল, তো সেটা যদিও এখানে ফ্রড হিসেবে প্রুফ করা যাবে না। বাট তারা যে মাইলেজটা হাইড করছে, দ্য মাইলেজ দ্যাট দ্য হিডেন, দ্য মাইলেজ তো ছিল এখানে 20,000, তারা 10,000 বলছে, তো সেটা প্রুফ করা মানে হচ্ছে এখানে তুমি ফ্রড প্রুফ করতেছো। আর অল্টারনেটিভলি ইট কুড বি নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন ইফ ফ্রড ক্যান নট বি প্রুভেন। যদি ফ্রড একদম প্রুফ করা না যায় then it becomes negligent misrepresentation. So section 2 of Misrepresentation Act 1967 এটা মেনশন থাকতে হবে খুব ভালো মতো, বিকজ এটা মেনশন করার অর্থই হচ্ছে যে তুমি এটা সম্পর্কে জানো। The main ideas of this rule is that someone tells a lie or commits a misrepresentation, they have to pay for any harm it causes unless they can show that they got good reasons to believe the lie was true when they made the deal. তো এই মিথ্যাটাকে বিশ্বাস করার জন্য তাদের কিছু গুড রিজন ছিল, এটা অবশ্যই শো করতে হবে যখন তারা করতেছে এটা। অ্যান্ড তারপর হচ্ছে যে মিসলিডিং যে ইনফরমেশনটা তাদেরকে দেওয়া হয়েছে, তাদেরকে যে মিসলিড করা হয়েছে, সো এটা বিশ্বাস করার কারণে তাদের যে কোম্পানিতে একটা ড্যামেজ হয়েছে অথবা দে হ্যাভ সাফার্ড সাম লস, সেটাও প্রুভ করতে হবে। তখনই হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন একটা প্রপারলি ইভ্যালুয়েট করা যাবে। তো তাদেরকে অবশ্যই এটা গুড রিজন শো করতে হবে, আর হচ্ছে এই গুড রিজন শো করার পাশাপাশি তাদেরকে যে এই মিসরিপ্রেজেন্টেশনটা বিশেষ করার কারণে কোম্পানিতে লস হয়তো ড্যামেজ হয়েছে সেটাও প্রুভ করতে হবে। সো এগুলো হচ্ছে কিছুটা কন্ডিশন ফর দ্য অ্যাপ্লিকেশন অফ মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেকশন 2 অফ 1967। প্রত্যেকটা কেসে কিছু কন্ডিশন থাকে, এই কন্ডিশনগুলো ভালো মতো জানতে হবে, তাতে তোমার এই যে কোয়েশনটা তুমি পড়বা, কোয়েশনটা পড়ার পর তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে যখন অ্যান্সার পড়বা তখন তোমার অনেকটুকু বেশি করে তুমি করতে পারবা, রিপ্রেজেন্টেশনটা করতে পারবা যে হ্যাঁ আমি এই কারণে বিশ্বাস করতেছি যে এটা এমন হয়েছে। তো এটা হচ্ছে বিষয়। অ্যান্ড অ্যাপ্লাই করার সময় নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন ইজ ইজিয়ার টু প্রুভ দ্যান ফ্রড, দেয়ারফর ইফ দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স ফর ফ্রড, Company 1 could rely on Section 2 of the Misrepresentation Act 1967 to claim damages. For resetting the mileage, most appropriate would be fraudulent misrepresentation. However, for stating the left-hand drive trucks were legal in the UK, it could be negligent misrepresentation. Unless Company 1 has reasonable grounds to believe that the statement was true, they should be liable to pay damages. তো এখানে নেগলিজেন্ট রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ফ্রড থেকে প্রুভ করাটা ইজি, বিকজ এখানে যদি কোনো একটা মিসরিপ্রেজেন্টেশন ধরা হয় আর তাতে যদি প্রুভ করা না যায় তারা এখানে ফ্রড করার জন্য করছে, তাহলে এটা হয়ে যায় নেগলিজেন্ট মিসরিপ্রেজেন্টেশন, অ্যান্ড সেটা হচ্ছে সেকশন 2 অফ দ্য মিসরিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1967 অনুযায়ী। আর এই মাইলেজটা যে তারা রিসেট করছে 20,000 থেকে তারা যে 10,000 শো করছে, এটা অবশ্যই একটা ফ্রড ছিল। সো এটাকে প্রুভ করার জন্য তাদের আর কি আলাদা কোনো এখানে এভিডেন্স শো করতে হবে না। তো মেইন বিষয়টা তাহলে কেসটার সামারি কীরকম ছিল যে দুইটা কোম্পানি, একটা কোম্পানির কাছে একটা ট্রাক সেল করতেছে, তো ট্রাকটা সেল করার সময় দুইটা ইস্যু হয়েছিল। তো ইস্যুগুলো কী ছিল যে তারা হচ্ছে এইখানে ট্রাকটা 20,000 মাইলেজ ছিল কিন্তু তারা এটাকে 10,000 মাইলেজ শো করছে, মাইলেজ রিসেট করে গাড়িতে। অ্যান্ড সেকেন্ডলি তারা হচ্ছে
লেফট হ্যান্ড ড্রিভেন ট্রাকগুলো যে ইউকেতে লিগ্যাল না, এই জিনিসটা তাদের সম্পর্কে একটা মিস ইনফরমেশন তারা অন্য পার্টিকে দিছে। যেহেতু তারা একটা রেসপন্সিবল কোম্পানি, ট্রাক কোম্পানি, তাদেরকে এই ইনফরমেশনটা থাকার কথা ছিল যে কোনটা ইউকেতে লিগ্যাল কোনটা ইললিগাল, বাট দে মিসলিড দ্য ইনফরমেশন অ্যান্ড ফর দ্যাট এই কেসটা হচ্ছে এর পর্যন্ত যায়। আর এছাড়াও এখানে তাহলে যে ইস্যুগুলো তৈরি হয়, যে মিস রিপ্রেজেন্টেশন যে হয়েছে, এটা কি নেগলিজেন্ট মিস রিপ্রেজেন্টেশন নাকি ফ্রডলেট রিপ্রেজেন্টেশন, আর নেগলিজেন্ট রিপ্রেজেন্টেশনটা কখন হয় আর ফ্রডলেন্ট মিস রিপ্রেজেন্টেশনটা কখন হয়? তো ফ্রডলেন্টটা হয় যখন একদম ডিরেক্টলি কোনো একটা মিথ্যা কথা বলা হয়, সেটা হয় ফ্রডলেন্ট। আর মিথ্যা কথা না বলেও যদি কোনো কারণে কোনো কিছু মিস্টেকের জন্য যদি সেটা একটা মিস রিপ্রেজেন্টেশন হয়ে যায়, সেটা হয়ে যায় নেগলিজেন্ট মিস রিপ্রেজেন্টেশন। তো এটা হচ্ছে মেইন। মিস রিপ্রেজেন্টেশনটা প্রুভ করার পরে এখানে মিস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট অফ সেকশন 2 1967 এটা মেনশন করতে হবে ম্যান্ডেটরি, যে এটা একটা একটা অ্যাক্ট আছে, এই অ্যাক্ট অনুযায়ী আমি এটাকে স্টেট করতেছি। আই হ্যাভ ভ্যালিড পয়েন্টস অ্যান্ড ভ্যালিড আর্গুমেন্টস ইন হিয়ার। সো এখানে যেটা হয়েছে, এই কেসটার মধ্যে তারা যে মাইলেজটা রিসেট করছে, এটা রিসেট করার কারণে এটা সম্পূর্ণ ডিরেক্টলি তারা হাইড করছে জিনিসটা, এটা একটা ফ্রড মিস রিপ্রেজেন্টেশন হয়েছে। আর যদি তারা ডিরেক্টলি এটা হাইড না করতো, সেক্ষেত্রে এটা ফ্রড হইতো না, তো তখন নেগলিজেন্ট হয়ে যেত, যে তারা তো হয়তো বা জানতো না, বা তাদের হয়তো বা কোম্পানি কোনো মিস্টেক করছে, তাদের নেগলেন্সির কারণে হচ্ছে জিনিসটা তারা তাদেরকে বলতে পারে না যে অ্যাকচুয়ালি ইউকেতে এটা লিগাল নাকি ইলিগাল। সো এখানে কেসের তাহলে দুইটা পার্ট আছে। একটা হচ্ছে যদি এই ইউকেতে ড্রাইভ করাটা যে ইলিগাল, এটা তারা যদি তাদেরকে বলছে, এটা নেগলিজেন্ট মিস রিপ্রেজেন্টেশন। আর যদি শুধুমাত্র এখানে ওই মাইলেজ হাইডের বিষয়টা থাকতো, সেটা হতো তাহলে ফ্রড মিস রিপ্রেজেন্টেশন। তো দুইটা মিস রিপ্রেজেন্টেশন এখানে আছে, কিন্তু যদি এখানে ফ্রড আর নেগলিজেন্ট থাকলেও যদি ফ্রড এখানে এক্সিস্ট করে, তাহলে এই হোল মিস রিপ্রেজেন্টেশনটাকে এখানে ফ্রডই ধরা চলে। তাহলে এখানে বিকজ ইট হ্যাভেন টোটাল বিকজ অফ দ্য ডিসঅনেস্টি। এরপর এখানে কোম্পানি ওয়ান যে ছিল, তারা তো অ্যাটলিস্ট একটা রিজনেবল গ্রাউন্ডেই তাদেরকে বিলিভ করছে যে হ্যাঁ, আমাদের একটা বিশ্বাস করার রিজন ছিল, দে আর এ রেসপন্সিবল ট্রাক কোম্পানি, অ্যান্ড আই রিয়েলি হোপ দ্যাট দে হ্যাড দ্য needed information for me, but they misled me, they and made me pay for the damages, and I suffered loss because of them. So এই জিনিসগুলোর কারণে they should be liable to pay damages. যে পার্টিটা তাদের কাছে ট্রাক সেল করছে, তারা অবশ্যই লায়াবল এখানে তাদেরকে কিছু ড্যামেজ দেওয়ার জন্য, বিকজ এখানে তাদের কোনো, এখানে অপোজিট যে পার্টিটা ছিল, এখানে তাদের কোনো মিস্টেক নাই। একজন কাস্টমার যখন একটা বায়ারের কাছে এসে কিছু কিনে, এটা হচ্ছে বায়ারের রেসপন্সিবিলিটি, হ্যাঁ, যে অবশ্যই তাকে সত্য ইনফরমেশন দিতে হবে, সব কিছু ভ্যালিড থাকতে হবে, আর কোনো রকম কিছু হাইড করা যাবে না, পুরনো কোনো জিনিসকে নতুন বলে সেল করা যাবে না, অথবা কোনো একটা জিনিস কতটুকু ইউজ হয়েছে সেটাকে হাইড করে যদি আরও কমিয়ে দেখানো হয়। সো এগুলো সব ডিসঅনেস্টি অ্যান্ড ফ্রডলেন্ট কার্যকলাপ, তো সেগুলো হচ্ছে মিসরিপ্রেজেন্টেশনের মধ্যেই পড়ে। সো এই ছিল তোমার এই মূলত এই কেসটা নিয়ে। এরকম আরও প্রবলেম সলভিং কেস তোমার আসতে পারে।